আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউট্রিশনাল ডিজিজের লাস্ট লেকচারটা ইনশাআল্লাহ শুরু করব। গত লেকচার পর্যন্ত আমরা পড়েছিলাম ওবেসিটি, যে ওবেসিটি কি, ওবেসিটিটাকে মেজার করার জন্য আমরা কি ইন্ডিকেটর ইউজ করি, যেটাকে আমরা বলি বিএমআই, বডি ম্যাস ইন্ডেক্স। এবং বডি ম্যাস ইন্ডেক্স অনুসারে আমরা বলতে পারি একজন পার্সন নর্মাল ওয়েট কিনা, সে ওভারওয়েট কিনা, অথবা সে অলরেডি ওবেসিটি গেইন করছে কিনা। যেটা গ্রেটার দেন 30 যদি হয় স্কোরটা, তাহলে আমরা বলি যে দ্যাট পারসন বিকেম ওবেস। এবং বিএমআইটা আমরা ক্যালকুলেট করি কিভাবে? কোনো ব্যক্তির যতটুকু ওয়েট সেটাকে কিলোগ্রামে এক্সপ্রেস করি, তার যে হাইট আছে সেটাকে মিটারে করে, সে হাইটের মিটারের আমরা স্কোয়ার ফর্মটা নেই, তারপর আমরা রেশিওটা বের করি। এবং সেই রেশিওটা একটা স্কেল সেট করা হয়েছে যে 18.5 থেকে 25 পর্যন্ত গেলে সেটাকে আমরা বলি নর্মাল, 25 থেকে 30 গেলে আমরা বলি যে উনি ওভারওয়েট হয়ে গেছেন, এবং গ্রেটার দেন 30 হলে আমরা বলি যে অলরেডি ওবেস হয়ে গেছেন। আচ্ছা, এরপরে আমরা যেটা সংক্ষিপ্তভাবে আলোচনা করছিলাম সেটা হইতেছে যে এই যে ওয়েট গেইন করা বা ওয়েট গেইন করা মানে কি ফুড ইনটেক করা, বা ফুড ইনটেক কমে যাওয়া, বেড়ে যাওয়া, এগুলো কোনো মানে হরমোনের প্রভাব আছে কিনা, অথবা কোনো আমাদের যে নার্ভাস সিস্টেমের কোনো প্রভাব আছে কিনা, বা কোনো রকম তার ইনফ্লুয়েন্স করে কিনা। তো সেটাই এখানে কি নিউরো হিউমোরাল মেকানিজম অফ এনার্জি, যে এনার্জিটা আমাদের বডিতে যে এনার্জি হোমিওস্টেসিস আছে, যে কতটুকু এনার্জি আমরা গেইন করব, কতটুকু এনার্জি আমরা এক্সপেন্ডিচার করব, সেটা আমাদের বডিতে রেগুলেট করার জন্য মোটামুটি 4টা মেকানিজম এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে পেরিফেরাল অর এফারেন্ট সিস্টেম, একটা হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস ইন হাইপোথ্যালামাস, ইফারেন্ট সিস্টেম, পিওএমসি অ্যান্ড কার্ট। এখন এই 4টাই আমরা সংক্ষেপে আলোচনা করব। এখানে একটা ফিগার দেখানো হয়েছে যে কিছু আমাদের প্রোটিন অথবা হরমোন এখানে আছে। এই হরমোনগুলোর সিক্রেশন বাড়লে বা কার্যকারিতা বাড়লে দেখা যায় যে ফুড ইনটেক বাড়ে অথবা এনার্জি এক্সপেন্ডিচার বাড়ে। যেমন এখানে দেখা গেছে যে অ্যাডাইপোসিটির সিগন্যালটাকে যদি ক্যাটাবলিক সার্কিটটাকে সে প্রমোট করে, তাহলে কি এনার্জি এক্সপেন্ডিচার বাড়ে, অন্যদিকে ফুড ইনটেক কমে। অন্যদিকে কেউ যদি অ্যানাবলিক সার্কিটটাকে কি করে, আমাদের ইনহিবিট করে, অ্যানাবলিক সার্কিটটাকে ইনহিবিট করে, তাহলে কি হবে, তার ফুড ইনটেক বেড়ে যাবে এবং তার এনার্জি এক্সপেন্ডিচারটা কমে যাবে। এবং এইভাবে এই যে মেকানিজমগুলো আছে, এই মেকানিজমগুলোর মাধ্যমে আমাদের ফুড ইনটেক এবং এনার্জি এক্সপেন্ডিচার এর মধ্যে একটা ব্যালেন্স থাকে। আচ্ছা, এখন এই 4টা মেকানিজমটাকে আমরা সংক্ষেপে আলোচনা করি। প্রথমটা আছে কি পেরিফেরাল অর অ্যাফারেন্স সিস্টেম, মানে আমাদের পেরিফেরি থেকে বিভিন্ন অর্গান থেকে যে সিগন্যালগুলো ব্রেনের কাছে যায় ফুড ইনটেক কমানো বা বাড়ানোর জন্য। তো প্রথমটা কি লেপটিন অ্যান্ড অ্যাডাইপোনেকটিন প্রডিউস বাই ফ্যাট সেল। আমাদের যে অ্যাডাইপোস টিস্যু আছে সেইখানে লেপটিন এবং অ্যাডাইপোনেকটিন এই হরমোনগুলো কি করে, তারা যে সিগন্যালটা পাঠায়, এই সিগন্যালের ফলে কি হবে, ফুড ইনটেক আমাদের কমে যায়, আমরা খাওয়া একটু কমাই দিই। প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনটা হয় সেটা কি, সেটা তো আমরা জানি সবাই যে সে গ্লুকোজের আপটেকটাকে বাড়ায় দেয়। স্টমাক থেকে যে গ্রেলিনটা সিক্রেশন হয়, সেই গ্রেলিন সিক্রেশনটা কি, সে কি করে, সিক্রেশন হলে স্টিমুলেট অ্যাপিটাইট, মানে আমাদের খাওয়ার যে তৃপ্তিটা সে বাড়ায় দেয়, অ্যান্ড মে ফাংশন অ্যাজ এ মিল ইনিশিয়েটিং সিগন্যাল, মানে এখন আমাদের খেতে হবে এরকম একটা সিগন্যাল, এরকম একটা সিচুয়েশন তৈরি করে। আর এটা হচ্ছে কি পেপটাইড ওয়াই ওয়াই ফ্রম দ্য ইলিয়াম অ্যান্ড কোলন, এখান থেকে যে সিক্রেশন হয় সেটা কি হয়, রিলিজ পোস্ট প্রান্ডিয়ালি, মানে পোস্ট প্রান্ডিয়ালি মানে কি, প্রান্ডিয়াল মানে খাওয়ার পরে, খাওয়া শেষের দিকে, এরকম খাওয়ার পরে সে এখান থেকে যখন সে রিলিজ হয়, সিক্রেশন হয়, তখন মনে হয় যে না আমার পেটটা ভরে গেছে, তখন কি আমরা তখন খাওয়াটা আমাদের তাড়াতাড়ি শেষ করে ফেলি। তার মানে কি কেউ ফুড ইনটেক বাড়াচ্ছে, কেউ খাওয়ার তৃপ্তিটা বাড়ায় দিচ্ছে, কেউ আবার কি করতেছে, খাওয়ার যে একটা তৃপ্তি চলে আসা যে আমার খাওয়া পরিপূর্ণ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। তার মানে কি এইগুলোর মধ্যে
এদের মধ্যে একটা ব্যালেন্স থাকে সবসময়। আচ্ছা, এখন তারপরে দেখি, তারপরটা কি বলছে যে আর্কুয়েট নিউক্লিয়াস ইন হাইপোথ্যালামাস, আমাদের ব্রেনে যে হাইপোথ্যালামাস আছে সেখানে যে আর্কুয়েট নিউক্লিয়াস আছে সে কি করে, এই যে পেরিফেরাল হরমোনগুলা থেকে, পেরিফেরাল যে অর্গানগুলা থেকে, যে আমরা এখানে যেটা দেখলাম যে নেপটিন, ইনসুলিন, গ্রেলিন, পেপটাইড, ওয়াই ওয়াই, এরা তো সিগন্যাল পাঠাচ্ছে পেরিফেরি থেকে। পেরিফেরালটা সিগন্যালটা কোথায় যাচ্ছে? আর্কুয়েট নিউক্লিয়াসে যাচ্ছে। আর্কুয়েট নিউক্লিয়াস তখন এই সিগন্যালটাকে প্রসেস করে সে তখন একটা কি করতেছে, একটা ডিসিশন দিচ্ছে যে এখন কি করতে হবে, খাওয়াটাকে বাড়াতে হবে নাকি খাওয়াটা শেষ করতে হবে। এবং সেই এই ডিসিশনগুলো সে ট্রান্সমিট করে হচ্ছে কিছু নির্দিষ্ট নিউরনের মাধ্যমে। যেমন একটা আমরা শেষে উল্লেখ করছিলাম, যেমন পিওএমসি অ্যান্ড কার্ট। পিওএমসি কি? প্রো ওপিও মেলানোকর্টিন। কার্ট হচ্ছে কোকেন অ্যান্ড অ্যাম্ফেটামিন রেগুলেটেড ট্রান্সক্রিপ্ট। আরটা আছে নিউরোপেপটাইড ওয়াই, একটা আছে অ্যাগাউটি রিলেটেড পেপটাইড। মানে এগুলো হচ্ছে সব নিউরন, মানে এরা সিগন্যালগুলোকে ক্যারি করে নির্দিষ্ট অর্গানে, যে আমাদের এনার্জি এক্সপেন্ডিচার বাড়াতে হবে নাকি এনার্জি স্টোর করতে হবে, খাওয়া বাড়াতে হবে নাকি খাওয়া কমাতে হবে। আচ্ছা, এখন দেখি যে এরা কোনটা কি করে। তারপর আমরা বলছি কি যে 3 নাম্বার ছিল কি ইফারেন্স সিস্টেম। অ্যাফারেন্স সিস্টেমটা কি বলছি আমরা, যে আমাদের পেরিফেরি থেকে, স্টমাক থেকে, ইলিয়াম থেকে, কোলন থেকে বা ফ্যাট টিস্যু থেকে কি হবে, সিগন্যাল আসতেছে। আমাদের যে আর্কুয়েট নিউক্লিয়াস আছে সে কি করলো, সেই সিগন্যালগুলোকে প্রসেস করলো, প্রসেস করে সে একটা ডিসিশন দিল। ডিসিশন দেওয়ার পরে সে কি বলতেছে, ডিসিশনগুলোকে ট্রান্সমিট করার জন্য আমাদের কিছু আবার নিউরনের কথা আমরা উল্লেখ করছি। সব কাজগুলো হইতেছে কোথায়? আমাদের হাইপোথ্যালামাস, আমাদের ব্রেইনে। তো ব্রেইনের হাইপোথ্যালামাস, এখানে জাস্ট আমি একটা ছবি দিছি, একটা লেফট একটা রাইট পোর্শন আছে, সেটাই আমি এখানে দেখাইছি। দ্য ইফারেন্স সিস্টেম হুইচ কনসিস্ট অফ হাইপোথ্যালামিক নিউরনস regulated by the arcuate nucleus, যেটা আমরা গত স্লাইডে দেখলাম, is organized along two pathways, anabolic and catabolic। তার মানে কি, সে আমাদের আর্কুয়েট নিউক্লিয়াস ইন দ্য হাইপোথ্যালামাস, সে সিদ্ধান্ত নিল, একটা সিদ্ধান্তটা কি হতে পারে, আইদার অ্যানাবলিক, মানে অ্যানাবলিজম ঘটাতে হবে অথবা ক্যাটাবলিজম ঘটাতে হবে, যে কোনো একটা। আমরা ক্যাটাবলিজম মানে কি, আমরা ব্রেকডাউন করব, আর অ্যানাবলিজম মানে কি, আমরা নতুন 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 বিল্ডিং ব্লক তৈরি করে আমরা স্টোর করব। তার মানে কি, হাইপোথ্যালামাস পেরিফেরি থেকে যে সিগন্যালগুলো পেল, সিগন্যালগুলো প্রসেস করার পরে সে দুই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, একটা আইদার অ্যানাবলিজম অর ক্যাটাবলিজম। কি বলছে, হুইচ কন্ট্রোলস ফুড ইনটেক। অ্যানাবলিজম হলে ফুড ইনটেকটাকে সে কন্ট্রোল করবে, অথবা ক্যাটাবলিজম যদি সে সিদ্ধান্ত না যায় দিস ইজ দ্য টাইম ফর ক্যাটাবলিজম, তখন সে করবে এনার্জি এক্সপেন্ডিচারটাকে বাড়ায় দিবে। তো আমরা ওখানে 4 ধরনের নিউরনের কথা বলছি, যে ট্রান্সমিশন অফ নিউরন। তো এখানে আমরা বলছিলাম কি পিও এমসি কার্ট, আরটা ছিল এনপিওয়াই অ্যাগাউটি রিলেটেড পেপটাইড। এটা কি যারা কি করে দেখো, একেবারে অপোজিট ইফেক্ট। কি বলছে, এনপিওয়াই আর এজিআরপি নিউরনস অ্যাক্টিভেট ইফারেন্ট নিউরনস দ্যাট প্রমোট ফুড ইনটেক অ্যান্ড ওয়েট গেইন। যে আমাদের সিগন্যালটা হাইপোথ্যালামাস সে একটা ডিসিশন দিল, ডিসিশনটা যদি এনপিওয়াই এবং এজিআরপি কে যদি স্টিমুলেট করে, তাহলে সেই সিদ্ধান্তটা হবে হইতেছে আমাদের ফুড ইনটেকটাকে সে বাড়ায় দিবে, তার মানে অ্যানাবলিক ইফেক্ট সে দিবে। অন্যদিকে পিওএমসি আর কার্ট নিউরনগুলো যদি অ্যাক্টিভেট হয়, সিগন্যালটা যদি তাদের মাধ্যমে যায়, তাহলে তারা কি করতেছে, দ্যাট ইনহ্যান্স এনার্জি এক্সপেন্ডিচার and weight loss through the production of molecules such as alpha melanocyte stimulating hormone that reduce food intake। তার মানে এই 4 ধরনের নিউরন আমাদের হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত আছে। পিওএমসি এবং কার্ট যদি স্টিমুলেট হয় হাইপোথ্যালামাস দ্বারা, তাহলে কি হবে, আমাদের বললাম আমরা যে এনার্জি এক্সপেন্ডিচার বেড়ে যাবে। এনার্জি এক্সপেন্ডিচার বাড়া মানে কি, আমাদের ওয়েট লসটা কমবে। এবং সে আবার করে কিভাবে, তার একটা ছোট্ট একটা উদাহরণ এখানে দিয়ে দিচ্ছে, যে আলফা মেলানোসাইট যেটা ফুড ইনটেকটাকে কমাই দেয়। অন্যদিকে যদি এনপিওয়াই এবং এজিআরপি নিউরনগুলো যদি অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কি হবে, যে ফুড ইনটেকটা বেড়ে যাবে। ফুড ইনটেক বাড়লে আলটিমেটলি ওয়েট গেইন বা অ্যানাবলিক অ্যাক্টিভিটি হবে। আচ্ছা, এরপরে কি দেখলাম, আরেকটি আছে কি, আমরা হরমোনগুলো একটু আলোচনা করছি এখানে, যে লেপটিন। লেপটিনটা কি বলছে, যে উইথ অ্যাবান্ডেন্ট অ্যাডাইপোস টিস্যু,
যখন অ্যাডাইপোস টিস্যুতে প্রচুর থাকে কোনো ব্যক্তির শরীরে, leptin secretion is stimulated and the hormone crosses the blood-brain barrier and travels to the hypothalamus. তার মানে যদি অ্যাডাইপোস টিস্যু বেশি হয়ে যায় তাহলে লেপটিন সিক্রেশনটা বেড়ে কি আমাদের যে ব্লাড ব্রেন বেরিয়ার আছে ক্রস করে সে হাইপোথ্যালামাসে চলে যায়। হাইপোথ্যালামাসে গিয়ে সে কি করে, পিওএমসি কার্ডকে সে স্টিমুলেট করে। এবং আমরা এখানে দেখলাম যে পিওএমসি কার্ডটা যদি স্টিমুলেট হয় তাহলে কি হবে, আমাদের এনার্জি এক্সপেন্ডিচার বেড়ে যাবে, ফুড ইনটেক কমে যাবে, রিডিউসিং ফুড ইনটেক। সাথে সাথে লেপটিন আবার কি করে, এনপিওয়াই এবং এজিআরপিটাকেও আবার সে ইনহিবিট করে। আমরা জানি যে এনপিওয়াই এবং এজিআরপি এরা যদি কাজ শুরু করে তাহলে কি আমাদের ফুড ইনটেকটা বেড়ে যায়। লেপটিনটা কি করতেছে, ফুড ইনটেক কমাচ্ছে, একবার হইতেছে সে পিএমসিটাকে অ্যাক্টিভেট করতেছে, ফলে ফুড ইনটেক কমতেছে, সাথে সাথে সে এনপিওয়াই এবং এজিআরপিকেও সে ইনহিবিট করে রাখতেছে যাতে তাদের মাধ্যমে ফুড ইনটেকটা না বাড়ে। অন্যদিকে কারো শরীরে অ্যাডাইপোস টিস্যুর পরিমাণ যদি কম থাকে, কমে যায়, তখন কি হবে, লেপটিন সিক্রেশনটাও কমে যাবে। কমে গেলে ওই ব্যক্তির ফুড ইনটেক করার প্রবণতা বাড়বে। আচ্ছা, এখন যদি হয় যে লেপটিন যে তৈরি হচ্ছে, লেপটিন সিক্রেশন আমরা দেখলাম সে ব্লাড ব্রেন ক্রস করে ব্রেইনে যাচ্ছে, কাজ করতেছে। এখন এই যে লেপটিন তৈরি হওয়ার জন্য যে জিনটা, সেটাতে যদি কোনো রকম মিউটেশন হয় বা সেটা যদি ঠিকমতো তৈরি না হয় তাহলে কি হতে পারে। কি দেখাচ্ছে যে এক্সপেরিমেন্ট কি হচ্ছে, ইন রডেন্টস অ্যান্ড হিউম্যানস লস অফ ফাংশন মিউটেশনস অ্যাফেক্টিং কম্পোনেন্টস অফ লেপটিন পাথওয়ে গিভ রাইজ টু ম্যাসিভ ওবেসিটি। তার মানে কি, আমরা এখানে দেখতেছি যে লেপটিন যদি সিক্রেশন হয় তাহলে আমাদের খাওয়ার প্রবণতা কিন্তু কমে যাইতেছে, আবার লেপটিন সিক্রেশন যদি কমে যায় তাহলে খাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। এখন তার মানে কি, একটা লেপটিনের একটা লেভেল কিন্তু আমাদের সবসময় রাখা দরকার। এখন এমন যদি হয় যে লেপটিনের যে পাথওয়েটা আছে, সেই পাথওয়েটা যেই পেপটাইডগুলো আছে, রিলেটেড পেপটাইডগুলো, সেই পেপটাইডে কোনোটা যদি মিউটেশন হয় এবং সেই পাথওয়ে যে লেপটিন পাথওয়েটা যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে কি হবে, আমাদের খাওয়ার প্রবণতা বাড়তেই থাকবে, শুধু খেতেই যাবে, ফলে কি ওবেসিটি দেখা যায়। মাইসের উপর এক্সপেরিমেন্ট করে দেখা গেছে মাইস উইথ মিউটেশনস দ্যাট ডিসেবল দ্য লেপটিন জিন অর ইটস রিসেপ্টর ফেল টু সেন্স দ্য অ্যাডিকুয়েসি অফ ফ্যাট স্টোর। আমরা বললাম কি যে ফ্যাট স্টোর যদি বাড়তি থাকে, যদি কারো ফ্যাট বেশি হয়ে যায় তাহলে সেখান থেকে লেপটিন সিক্রেশন হবে, ফুড ইনটেকটা কমে যাবে। এখন এমন হলো যে তার ফ্যাট, যথেষ্ট ফ্যাট আছে কিন্তু লেপটিন জিনটা ঠিকমতো কাজ করতে পারতেছে না, বা তার রিসেপ্টরগুলো লেপটিনটাকে ঠিকমতো সেন্স করতে পারতেছে না যে হ্যাঁ লেপটিন আসছে, উই হ্যাভ টু স্টপ টেকিং ফুড, সে সেন্স করতে, তখন কি হবে, তখন কিন্তু বডি কিন্তু জানতে পারতেছে না যে তার অলরেডি এনাফ স্টোরেজ হয়ে গেছে ফ্যাট। সে কি করবে, সে সবসময় ফিল করবে যে আমি আনম্যাল নিউট্রিশন, আমার আরো খাওয়া প্রয়োজন, আরো খাওয়া প্রয়োজন, তখন তার ওবেসিটিটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আরেকটা কি দেখছি আমরা লেপটিনের সাথে, কি দেখছি, একটা অ্যাডাইপোনেকটিন। আচ্ছা, কি বলে যে অ্যাডাইপোনেকটিন প্রোডিউস ইন অ্যাডাইপোস টিস্যু ইজ কল্ড ফ্যাট বার্নিং মলিকিউল অ্যান্ড দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেল অ্যাগেন্স্ট ওবেসিটি। যে তার সিগন্যালের ফলে কি হবে, ফ্যাটটা বার্ন হবে এবং ওবেসিটির অ্যাগেন্স্টে সে এক ধরনের গার্জিয়ান, আমাদের একটা গার্জিয়ান সেট করে দেওয়া হচ্ছে আমাদের। আচ্ছা, কি করে সে, কি কাজ করে, ইট ডাইরেক্টস ফ্যাটি অ্যাসিড টু মাসেল ফর অক্সিডেশন। তার মানে সে ফ্যাটি অ্যাসিডকে সে বার্ন করে, মাসেলে সে নিয়ে যায়, মাসেলে গিয়ে সে এটাকে বার্ন করে খুব দ্রুত। তাহলে বার্ন করে মানে ফ্যাটি অ্যাসিড বার্ন হচ্ছে, আমাদের এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে, ওয়েট কমতেছে। ইট ডিক্রিজেস দ্য ইনফ্লাক্স অফ ফ্যাটি অ্যাসিড টু দ্য লিভার অ্যান্ড দ্য টোটাল হেপাটিক ট্রাইগ্লিসাইড কন্টেন্ট। তার মানে কি, আমাদের যে লিভারে ডিপোজিট হচ্ছে, এই ডিপোজিটটা যদি কমায় দেয় তাহলে কি হবে, ফ্যাট স্টোরেজ ভালো করে হতে পারবে না, ফলে এটাও কি করে, সে লিভার এইটার প্রবেশটাকে সে বাধাগ্রস্ত করে এবং ফলে আমাদের হেপাটিক যে ট্রাইগ্লিসাইড কন্টেন্ট এটা কমে যায়। ইট অলসো ডিক্রিজেস গ্লুকোজ প্রোডাকশন ইন দ্য লিভার, লিভারে গ্লুকোজ প্রোডাকশনটা কমায় দেয়, causing an increase in the insulin sensitivity and protecting against the metabolic syndrome। যে আমরা জানি যে গ্লুকোনিওজেনেসিস যেটা প্রক্রিয়া, সেটাকে স্বীকৃতি গ্লুকোজ তৈরি কম হচ্ছে, ফলে এটাও আমাদের ওয়েটটাকে কম রাখতে সহায়তা করে। আচ্ছা, its serum level are lower in obese than in the lean individual। তার মানে কি, আমাদের অ্যাডাইপোনেকটিন যদি ঠিকঠাক মতো কাজ করে ফলে দেখা যাবে ওবেসিটি দেখা যাবে না।
এখন দেখেন পেশেন্টকে যখন তার সেরাম লেভেল অফ অ্যাডিপোনেক্টিন মেজার করা হয়, তখন দেখা যায় সেটার পরিমাণটা কম থাকে ইন কম্পারিজন উইথ লিন ইউজার, মানে যারা একটু মানে ক্ষীণ স্বাস্থ্য, তাদের তাদের যে অ্যাডিপোনেক্টিনের যে কনসেন্ট্রেশনটা থাকে আমাদের সেরামে ওবেজ পেশেন্টের থাকে তার থেকে কম, কারণ স্বাভাবিক ওবেজ পেশেন্ট যেহেতু কম থাকে, অ্যাডিপোনেক্টিনের লেভেল কম থাকে বলেই তো তার সে আস্তে আস্তে ওবেসিটির দিকে চলে গেছে। তার মানে দুটো হরমোন আমরা দেখলাম, একটা লেপটিন এবং একটা হচ্ছে অ্যাডাইপোনেক্টিন। আরো দুটো হরমোন কি বলছি আমরা, গ্রেলিন এবং পেপটাইড ওয়াই ওয়াই। মাত্র আমরা ইনসুলিন তো আমরা জানি, ইনসুলিনটা আমি ইনক্লুড করি নাই। কি বলছে এদেরকে আমরা কি বলতেছি, গাট হরমোনস। গাট দ্যাট ইজ আমাদের স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন থেকে যেহেতু সিক্রেট হয়, যেন আমরা এটাকে বলতেছি গাট হরমোন। Gut hormones are rapidly acting initiators and terminators of volitional eating. Volitional মানে কি? খাওয়া নিজের শুরু করো, সেটা করতে হয় আমাদের স্টমাক, ইলিয়াম থেকে হয়। তারপরে এই জন্য আমরা এটাকে বলতেছি কি গাট হরমোন। আচ্ছা, গ্রেলিনটা কি? গ্রেলিন is produced stomach and the arcuate nucleus of the hypothalamus, দুটো জায়গা থেকে, স্টমাক থেকে হয়, আর্কুয়েট নিউক্লিয়াস থেকেও হয়। গ্রেলিনটা কি করে? ইট ইনক্রিজেস ফুড ইনটেক, অ্যাক্টিং মোস্ট লাইকলি বাই স্টিমুলেটিং এনপিওআই এবং এজিআরপি। আমরা দেখছি আগে যে আগের স্লাইড, যে এনপিওয়াই এবং এজিআরপিটা কি করে? আমাদের ফুড ইনটেককে বাড়ায় দেয়, ওয়েট গেইনটা করে। অন্যদিকে পিওএমসি এবং কার্ড এরা কি করে? আমাদের ফুড ইনটেককে কমায় দেয়, এনার্জি এক্সপেন্ডিচার বাড়ায় দেয়, ওয়েট লস হয়। আচ্ছা, তাহলে গ্রেলিনটা কি করতেছে? গ্রেলিনটা এনপিওয়াই এবং এজিআরপির মাধ্যমে কি করতেছে? আমাদের ফুড ইনটেকটাকে বাড়ায় দিতেছে। আচ্ছা, ghrelin levels normally rise before meals and fall 1 to 2 hours afterward, but this drop is attenuated in obese patient. কি বলতেছে যে আমাদের যখন খাওয়ার সময় হবে তখন কি গ্রেলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে খেতে হবে এখন, এবং কি হইতেছে, ফল আফটার 1 or 2 hours, মানে খাওয়ার পরে কি এটা কমে যাচ্ছে, মানে এখন আর খেতে হবে না। আমরা যখন একটা খাই, আমরা দুপুরে মিল খেলাম, আমাদের অনেক কিন্তু আমরা খাচ্ছি না, খাবো না আমরা, কারণ আমাদের মনে হচ্ছে আমাদের পেটটা ভরাই আছে, কারণ কি গ্রেনিনের লেভেল কম। এখন এরকম যদি হয় যে গ্রেনিনের লেভেল যেটা আছে, এই লেভেলটা যদি সবসময় একটু বেশিই থাকে, তাহলে কি হবে? তাহলে কি সবসময় আমাকে খেতে ইচ্ছা করবে। এটাই দেখা যায় ওবেস পেশেন্ট পার্সনের ক্ষেত্রে, যে দিস ড্রপ মানে খাওয়ার আগে আগে বেড়ে যাচ্ছে, খাওয়ার পরে আস্তে আস্তে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে এটা কমে যাচ্ছে। এখন যদি এটা না কমে, তাহলে মনে হবে খাইতেই থাকি, খেতেই থাকি। সেটাই দেখা এখানে, দিস ড্রপ ইজ অ্যাটেনুয়েটেড ইন পার্সনের ক্ষেত্রে অ্যাটেনুয়েট হয়ে যায়। আচ্ছা, পেপটাইড ওয়াই ওয়াই, এটা কি? Peptide YY is secreted from endocrine cells in the ileum and colon in response to the consumption of food. মানে খাবার খাচ্ছি, খাওয়া আমরা শুরু করে দিছি, এটা যখন সেন্স করতে পারবে আমাদের ইলিয়াম এবং কোলনের এন্ডোক্রাইন সেলস, তখন সে কি সিক্রেট করবে? পেপটাইড ওয়াই ওয়াই। ইট ডিক্রিজেস অ্যাপেটাইট অ্যান্ড অগমেন্টস এ সেন্স অফ ফুলনেস। সে তখন খাওয়ার একদম অনেক অনেক বেশ কিছুক্ষণ খাওয়া হয়ে গেছে, তখন সে কি করতেছে, একটা সেন্স আমাদের মধ্যে একটা হইতেছে যে না যথেষ্ট খাওয়া হয়েছে এবং মনে হচ্ছে পেটটা ভরেই গেছে আমার। এটা কিভাবে করে সে? এটা খুব সম্ভবত বলছে যে এখানে যে পিওএমসি এবং যে কার্ডটাকে সে স্টিমুলেট করে, ওখান থেকে যে সিগন্যালটা আসে, এই সিগন্যালের মাধ্যমে আমার মনে হয় আমাদের খাওয়া এখন শেষ করতে হবে। PYY also reduces the rate of gastric emptying and intestinal motility, all of which activate to satiety. মানে কি আমাদের গ্যাস্ট্রিক এমটিং মানে খাবার পেটে থাকতেছে, স্টমাক থাকতেছে, বের নিচের দিকে নেমে যাচ্ছে। তারপরে কি এখন যদি আমাদের খাওয়াটা স্টমাকেই থাকে এবং ইন্টেস্টিনাল মোটিলিটি যদি কমে যায়, মানে ইন্টেস্টিনাল মোটিলিটি যত বাড়বে তত কি হবে, খাবার আস্তে আস্তে নিচের দিকে যাবে, মনে হচ্ছে আমার পেটটা এখনো খালি রয়ে গেছে। বলতেছে কি যে পিওয়াইওয়াইটা হয়তোবা সে এই যে গ্যাস্ট্রিক এমটিং যে টাইমটা আছে, এই টাইমটাকেও সে বাড়ায় দেয়, মানে গ্যাস্ট্রিক এমটিংটা ধীরে ধীরে হয় এবং সাথে সাথে ইন্টেস্টিনাল মোটিলিটিকেও সে কমায় দেয়।
ফলে কি হবে, খাবারগুলো আমার স্টমাক এবং যে আপার ইনস্টাইন আছে এখানেই থেকে যাচ্ছে, মনে হয় তখন মনে হচ্ছে না আমার পেটটা ভরে গেছে, আই হ্যাভ টু স্টপ ইট। আচ্ছা, এখন যে খাবার যদি আমরা মানে সরি ওবেসিটি যদি হয় সে কি কি সমস্যা হতে পারে, আমি খুব সংক্ষেপে এখানে উল্লেখ করছি। যে প্রথমটা হচ্ছে হাই হাই গ্লিসাইরেডেমিয়া অ্যান্ড লো এইচডিএল লেভেল। আচ্ছা, দেখি এখানে কি হয়েছে। আচ্ছা, obese person generally have hypertriglyceridemia and low HDL cholesterol levels, factors that increase the risk of coronary artery disease. দেখা যায় যে নর্মাল ওবেস পার্সনের ক্ষেত্রে তার ট্রাইগ্লিসাইডের পরিমাণ খুব বেশি থাকে এবং যেটাকে আমরা বলি যে গুড কোলেস্টেরল এইচডিএল সেটার পরিমাণ তার কমে যায়, ফলে দেখা যায় যে তার করোনারি হার্ট ডিজিজ হওয়া আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক ঝুঁকি অনেক বেশি থাকে। নাম্বার ওয়ান প্রবলেম। নাম্বার টু হচ্ছে কোলেথায়াসিস। কি এটা হইতেছে গলস্টোনস। কোলেথায়াসিস ইজ 6 times more common in obese than in lean subjects। মানে যারা একটু ওবেস তাদের মধ্যে গলস্টোন হওয়ার প্রবণতা ঝুঁকি অনেক বেশি থাকে, দেখা গেছে যে প্রায় 6 times more। মানে একজন লিন পার্সনের যদি হয় যিনি ক্ষীণকায়, তার থেকে হয়তো বা তখন থেকে 6 জন ওবেস পার্সনের ক্ষেত্রে সেটা হবে। The mechanism is mainly an increase in the total body cholesterol। আমরা একটু আগে দেখলাম যে তার ট্রাইগ্লিসাইড বেড়ে যাবে, কোলেস্টেরল বেড়ে যাবে, ইনক্রিজ কোলেস্টেরল টার্নওভার, অগমেন্টেড biliary secretion of cholesterol। তার মানে কি আমাদের এই যে বাইল আছে সেটা কি করতেছে, সে আমাদের এই ফ্যাট গুলোকে সে কিন্তু প্রসেস করতেছে। এখন আমাদের biliary এক্সক্রিশনের পরিমাণও বাড়বে, সেখানকার ওয়ার্কলোড বেড়ে যাবে, ফলে দেখা যাবে যে সেই তখন এই কোলেস্টেরল রিচ গলডেস্টোন তৈরি হওয়ার প্রবণতা তখন বেড়ে যায়। তার মানে যেহেতু আমাদের ফ্যাট প্রসেসিং এর সাথে লিপিড প্রসেসিং এর সাথে আমাদের যত বেশি আমাদের কোলেস্টেরল বাড়বে আমাদের গলডেস্টোন তৈরি হওয়ার ঝুঁকি তত বাড়বে। আরেকটা হচ্ছে কি অস্টিও আর্থ্রাইটিস। মার্কড অ্যাডিপোসিটি, দ্যাট ইজ অ্যাডিপোস টিস্যুর পরিমাণ বেড়ে যাওয়া, ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ। মানে আমাদের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কেন? দিস ফর্ম অফ হুইচ অ্যাপিয়ার্স ইন ওল্ডার পারসন। নর্মালি এটা বয়স হয়ে গেলে দেখা দেয়, কিন্তু বয়স হওয়ার আগেও হতে পারে। কেন? তার মানে ওয়েট অনেক বেশি তার মানে তাদের পুরো ভরটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই জয়েন্টের উপর পড়তেছে। তার মানে কি আমাদের শরীরটা যে হেঁটে চলতেছে, একটা তার যে পুরো ওয়েট, যে যদি আমরা মনে করি যে তার কারো ওয়েট 90 কেজি 100 কেজি, যেটা তার আইডিয়াল ওয়েটের থেকে অনেক বেশি, ফলে কি হতেছে পুরা লোটা কিন্তু তার জয়েন্টের উপর পড়তেছে। আমি যদি মনে করি যে হাঁটুর উপরে সে পড়তেছে ওখানে, কারণ এর পুরো বডিটা কিন্তু তাকে ক্যারি করতেছে। ফলে কি হবে, তো তার যতটুকু ক্যাপাসিটি আছে সেই আমাদের মানে হাঁটুতে যে কতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে যদি আমি বেশি ওয়েট সবসময় তার উপরে এই ওয়েটটাকে আমরা দিয়ে রাখি, তাহলে কি হবে, সেখানে ওয়ার অ্যান্ড টিয়ার বেশি হবে, তার আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে। দ্য গ্রেটার দ্য বডি বার্ডেন অফ ফ্যাট, যত বেশি বার্ডেনটা হবে ফ্যাটের, যত মানে ফ্যাট বেশি হবে বার্ডেন বেশি হবে, দ্য গ্রেটার দ্য ট্রমা টু জয়েন্টস উইথ প্যাসেজ অফ টাইম। সময় যত যাবে দেখা যাবে জয়েন্টের ক্ষয়টা তত বেশি হবে। ফলে বয়স অবস্থায় যেটা ক্ষয় হয়ে যাওয়ার কথা, নর্মালি যেরকম ক্ষয় হয় দেখা যাবে ওই ব্যক্তিরা তাদের যথেষ্ট বয়স না হওয়ার কারণে কিন্তু খুব বেশি ওয়েট হওয়ার কারণে দেখা যাবে তাদের এই জয়েন্টগুলোতে তাদের ওয়ার অ্যান্ড টিয়ার অনেক বেশি হয়েছে। আচ্ছা, আরেকটা টপিক, ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে ডায়েট অ্যান্ড ক্যান্সার। যে আমাদের ডায়েটের মাধ্যমে কোন রকম কোনো ক্যান্সার হতে পারে কিনা। আচ্ছা, এখন ডায়েট এবং ক্যান্সার রিলেট করা যায় তিনটা অ্যাসপেক্টে। একটা হচ্ছে যে ডায়েট যদি এরকম কম্পোনেন্ট থাকে যেটা কার্সিনোজেন, যে আমরা ডায়েট খাবার খাচ্ছি কিন্তু খাবারের মধ্যে একটা কম্পোনেন্ট আছে যেটা কার্সিনোজেনিক, তাহলে সেটাই বলছে যে কন্টেন্ট অফ এক্সোজেনাস কার্সিনোজেন্স, যে কতটুকু কার্সিনোজেন সেখানে আছে বা তার প্রেজেন্স আছে কিনা।
দ্য এন্ডোজেনাস সিনথেসিস অফ কার্সিনোজেন ফ্রম দ্য ডায়েটারি কম্পোনেন্ট, মানে যে ডায়েটটা আমরা খাচ্ছি সেই ডায়েটের মধ্যে কার্সিনোজেন নাই, কিন্তু বডিতে যাওয়ার পরে মেটাবলিজম হওয়ার পরে তার কোনো একটা কম্পোনেন্ট কার্সিনোজেনে কনভার্ট হয়ে যায়। এটা একটা। দ্য ল্যাক অফ প্রোটেক্টিভ ফ্যাক্টরস, যে আমাদের বডির হয়তো বা যে ডিফেন্স মেকানিজম আছে সেই ডিফেন্স মেকানিজমটা বা প্রোটেকশনটা বডির আছে, ইনেট যে প্রোটেকশন আছে সেটা যদি কোনো কারণে দুর্বল থাকে তাহলে ডায়েটের কারণে সেটা কোনো কারণে সেটা ক্যান্সার হতেও পারে। তো আমরা দেখি প্রত্যেকটা পয়েন্ট আমরা একটু একটু ভেঙে। এক্সোজেনাস কার্সিনোজেন মানে আমাদের ডায়েটের মধ্যে কোনো কম্পোনেন্ট আছে যেটা এক্সোজেন মানে কার্সিনোজেন হিসেবে কাজ করতেও পারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, an example of exogenous carcinogen is aflatoxin, which is an important factor in the development of hepatocellular carcinomas in parts of Asia and Africa. আচ্ছা, আফলাটক্সিন যদি এক্সপোজড হই আমরা, যেটা একটা কার্সিনোজেন, ফুডের মাধ্যমে যদি হই, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, এবং এটা আফ্রিকাতে সাধারণত বেশি দেখা যায়। Exposure to aflatoxin causes a specific mutation in the TP53 gene in the tumor cells. টিউমার সেলে T53টা কি হইতেছে, সেখানে একটা মিউটেশন হচ্ছে, মিউটেশন ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। এখন এপিডেমিওলজিক্যাল স্টাডি মানে আমরা যদি মানে একটা সে থেকে মানে একটা জনগোষ্ঠী থেকে যদি আমরা সার্ভে করি, তাদের কাছ থেকে ডাটা নিই, তাদের মানে তাদের কাছ থেকে ডাটা নিলাম, তাদের মানে স্যাম্পল কালেক্ট করে আমরা যে অ্যানালাইসিস করি, তখন দেখা যায় যে যাদের এই TP53 জিনে মিউটেশনটা হয়েছে তাদের মধ্যে সেলুলার কার্সিনোমা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং এশিয়া এবং আফ্রিকায় যে উল্লেখ করা হয়েছে এই কারণে যে এশিয়া আফ্রিকা থেকে যখন এই স্টাডিগুলো করা হয়েছে তখন দেখা গেছে যে এদের মধ্যে এই মিউটেশনের পরিমাণটা অনেক বেশি। এই জন্য এটাকে বলা হয়েছে দিস ইজ এ মলিকুলার সিগনেচার। তার মানে TP53-তে যদি মিউটেশন দেখা যায়, ধরে নেওয়া যেতে পারে যে হ্যাঁ, it can be caused by aflatoxin exposure, and this exposure may lead to hepatocellular carcinoma. আচ্ছা, দ্বিতীয়টা আমরা বলছি কি, যে খাবারের মধ্যে কোনো রকম কার্সিনোজেন নাই, যেটা আফ্লাটক্সিন সরাসরি নাই, কিন্তু বডিতে যাওয়ার পরে কোনো একটা কম্পোনেন্ট ইট ইজ মেটাবোলাইজড অ্যান্ড বিকাম এ কার্সিনোজেন। এই জন্য বলছি endogenous synthesis of carcinogen. Endogenous synthesis of carcinogen or promoters from components of the diet relate to principally gastric carcinoma. তো এই ধরনের যে এন্ডোজেনাস কার্সিনোজেনগুলো তৈরি হয়, এটা মেনলি দেখা যায় যে তারা তৈরি করে, তারা কি ঘটায়, তারা গ্যাস্ট্রিক কার্সিনোমার কারণ হয়, ইন্টেস্টিনাল কার্সিনোমার কারণ হয়। আচ্ছা, কিরকম দেখি কোথা থেকে তারা আসে। নাইট্রোসামিন and nitrosamides are formed in the body from nitrites, amines, amide derived from digestive proteins. মানে আমরা প্রোটিন খাচ্ছি, সেখানে নাইট্রাইটস থাকতে পারে, একটা টি হবে, সরি, অ্যামাইড আছে, এবং এগুলা থেকে দিস ক্যান বি কনভার্টেড ইনটু নাইট্রোসামিন বা নাইট্রোসামাইড, এটা হতে পারে। এখন আমরা প্রোটিন থেকে তো আমাদের অ্যামাইন আছে, অ্যামাইড আছে, নাইট্রাইট যেমন পাইতে পারি কি, sources of nitrites include sodium nitrite added to food as প্রিজারভেটিভে আমরা সোডিয়াম নাইট্রেট ব্যবহার করি, তার মানে আমরা খাবার খেলাম, সেই খাবারের মধ্যে প্রিজারভেটিভ আছে, ফলে কি সেই নাইট্রেটটা থাকতে পারে। নাইট্রেটটা কার্সিনোজেন না, বাট নাইট্রেটটা যখন আমাদের নাইট্রোসামিন বা নাইট্রোসামাইড হবে তখন এটা কার্সিনোজেনিক হয়ে যাবে। নাইট্রেট হতে পারে প্রেজেন্ট ইন কমন ভেজিটেবল হুইচ আর রিডিউস ইন দ্য গাট বাই ব্যাকটেরিয়াল ফ্লোরা। তার মানে কি খাবারে আমরা খাচ্ছি নাইট্রাইট, নাইট্রেট, প্রোটিন, অ্যামাইন খাচ্ছি, it can be converted into endogenous carcinogen. Nitrosamine nitrosamides are suspected to generate these tumors in humans as they induce gastric cancer in animal. Animal এর ক্ষেত্রে দেখা গেছে যে সামিন এবং নাইট্রোসামাইডের পরিমাণটা বেড়ে যায়, তার ফলে অ্যানিমেলের গ্যাস্ট্রিক ক্যান্সারটা হয়। ফলে এটা হয়তোবা হিউম্যানের ক্ষেত্রেও কোরিলেট করা যাবে, যে আমাদের ক্ষেত্রে যদি নাইট্রোসামাইন এবং নাইট্রোসামাইডের পরিমাণটা বেড়ে যায়, যদি ব্যাকটেরিয়াল ফ্লোরা এগুলাকে কনভার্ট করে ফেলে আমাদের ইন্টেস্টাইনে, তাহলে সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আচ্ছা, তারপরে কি হাই এনিমেল ফ্যাট ইনটেক।
অ্যানিমেল ফ্যাট যদি খুব বেশি খাওয়া হয়, আচ্ছা কি দিছে, হাই অ্যানিমেল ফ্যাট ইনটেক কম্বাইন উইথ লো ফাইবার ইনটেক ইজ ইমপ্লিকেটেড টু কজ। আচ্ছা, হাই অ্যানিমেল ফ্যাট মানে খুব অ্যানিমেল ফ্যাট খাইলাম আমরা, খুব রেড মিট খেলাম, তার সাথে সাথে যদি ফাইবারটা কম খাওয়া হয়, এটা কি, এটাও ক্যান্সারের দিকে যেতে পারে। হাই ফ্যাট ইনটেক ইনক্রিজেস দ্য লেভেল অফ বাইল অ্যাসিড ইন দ্য গাট। আমরা ওইটা আগে দেখছিলাম যে গল্ড স্টোন তৈরি হওয়া, যে ফ্যাটটাকে প্রসেস করে, তাহলে কি হবে, আমরা যদি হাই অ্যানিমেল ফ্যাট বেশি খাই তাহলে কি হবে, আমাদের বাইল অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে। বাইল অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, ফলে কি হবে, যে আমাদের ইনস্টিটিউশনাল নর্মালি যে ফ্লোরা আছে, আমরা ওই যে পড়ছিলাম হয়তো ইনফেকশাস ডিজিজ আছে, আমাদের সেখানে মাইক্রোবায়োম আছে, নর্মাল কিছু ভালো কিছু খারাপ। এখন যদি এরকম হয় যে বাইল অ্যাসিডের পরিমাণটা যদি গাটে বেড়ে যায়, মানে ফ্যাট বাড়লে